আসসালামু আলাইকুম। আমি কাইফিয়া আজমিরা, পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই সুস্থ আছে, ভালো আছে। আমরা সবাই চাই আমরা যেন সবাইকে নিয়ে একসাথে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এটা মেকানিক্যাল ষষ্ঠ পর্বের জন্য। আমাদের আজকে পাঠ্য বিষয় ছিল যেটা আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। পাঠ্য বিষয় আমাদের আজকে পাঠ্য হচ্ছে বিম এবং বিমের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ধরনের লোড। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিম এবং বিমের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ধরনের লোড নিয়ে। বিমটা আসলে বিমটা বলতে আমরা কি বুঝি? বিম বলতে আমরা বুঝি যে কোনো সাপোর্টের উপরে যদি কোনো একটা সাপোর্ট থাকে, সেই সাপোর্টের উপর একটা কাঠামো, যেটা এই হচ্ছে আমরা বিম বলতেছি। প্রথম কথা এই যে একটা সাপোর্ট এবং এর উপরে যে এই যে কাঠামোটা, এই যে এটাকে বলতেছি আমরা বিম। এবং বিমের উপরে কি থাকে? লোডটা থাকে। যদি ভাষায় প্রকাশ করি তাহলে এটা যদি আমরা প্রকাশ করি তাহলে এটা কি হবে? যে বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা কোনো কলাম, দেয়াল বা পিলারের উপরে থাকে এবং সাপোর্টকে এবং যার উপরে লোড অবস্থান করে এবং সাপোর্টকে স্থানান্তরিত করে বা সাপোর্ট করে, সেটা আর কি। বিম হচ্ছে এক প্রকার আনুভূমিক কাঠামো যা দেয়াল ইত্যাদির উপরে অবস্থান করে এবং যা লোডকে সাপোর্ট করে। সাপোর্ট করে স্থানান্তর করে এটা। তা কি বুঝাচ্ছি? হতে পারে এই যে একটা বিম, এটা একটা বিম যদি আমরা ধরি, এটা যদি আমরা একটা সাপোর্ট ধরি, এর উপরে যে অবস্থানটা, এই যে ডাস্টারের যে অবস্থানটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিম। এবং এর উপরে যদি আমি কিছু দিয়ে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের লোড হচ্ছে। এটা হচ্ছে আমাদের লোড, এটা হচ্ছে সাপোর্ট হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সেই বিমটা। তো এখন যাই যে আমরা বিম হলো কয় প্রকার এবং কি কি। বিম সাধারণত 5 প্রকার হয়ে থাকে। যেমন বিম সাধারণত হচ্ছে 5 প্রকার। ক্যান্টিলিভার বিম,
সাধারণ বিম বা সিম্পলি সাপোর্টেড বিম। 3 নম্বরটা হচ্ছে আবদ্ধ বা ফিক্সড বিম। 4 নম্বরটা হচ্ছে ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম বা ওভারহ্যাঙ্গিং বিম। আর লাস্ট 5 নম্বরটা হচ্ছে সমভাবে ক্যান্টিলিভার বিম বা কন্টিনিউয়াস বিম। অথবা যেটা আমরা বলি এই হচ্ছে 5 প্রকারের বিম। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম, সাধারণ সিম্পলি সাপোর্টেড বিম, আবদ্ধ বিম বা ফিক্সড বিম, ঝুলন্ত বিম, ওভারহ্যাঙ্গিং বিম, হচ্ছে ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম। এটা হচ্ছে আমাদের 5 প্রকার বিম। এখন আমরা দেখলাম যে বিম কাকে বলে, বা বিম কত প্রকার এবং কি কি। এখন আমরা একটু জানবো যে এই যে বিমগুলো 5 প্রকার বিমের যে ব্যাখ্যাটা আসলে 5 প্রকার বিম, 5 প্রকারের বিমটা কোন বিমটা কেমন এবং কি ধরনের কাজ করে থাকে বা কেমন কি সেটা একটু আমরা জানবো। এখন চলে যাই যে ফার্স্টে আমরা হচ্ছে ক্যান্টিলিভার বিমের। ক্যান্টিলিভার বিমটা হচ্ছে এমন যে যার এক পাশটা আবদ্ধ থাকবে, এক সাইডটা আবদ্ধ থাকবে এবং অন্য পাশটা অন্য সাইডটা বিমের এই যে বিম ক্যান্টিলিভার বিম জাস্ট एग्जांपल এই যে বিমটা এই বিমটা এইখানটায় ফিক্স থাকবে, অর্থাৎ আবদ্ধ থাকবে কিসের সঙ্গে, বিম কিন্তু এই যে সাপোর্ট, এই সাপোর্টের সঙ্গে ফিক্স থাকতে আবদ্ধ থাকবে এবং এই সাইডটা কিন্তু ওপেন থাকবে, খোলা থাকবে এবং যার উপরে হচ্ছে লোড পড়বে। তো এখানে এই যে দেখাচ্ছি এই হচ্ছে ক্যান্টিলিভার বিম, এই পাশটা হচ্ছে কি আবদ্ধ বা ফিক্সড, কিন্তু এই সাইডটা এই এক সাইডটা ওপেন, অর্থাৎ এক পাশটা আবদ্ধ থাকবে এবং অন্য পাশটা হচ্ছে মুক্ত থাকবে, সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এবং এরপরে যদি আমরা কোনো লোড দিয়ে থাকি, জাস্ট কথার কথা এরপরে আমি কোনো মানবীয় ম্যান যদি দাঁড়ায় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেইটা, এই যে এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমকে যদি আমরা লিখি তাহলে আমরা যদি বলি তাহলে আমরা কি বলতে পারবো যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে, যে সকল বিমের যদি এটা ক্যান্টিলিভার বিম হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত কি থাকে মুক্ত অবস্থায় থাকে তাকে ক্যান্টিলিভার বিম বলে। এক প্রান্ত অর্থাৎ এক প্রান্ত ফিক্স থাকবে, অন্য প্রান্ত ওপেন থাকবে, এক প্রান্ত আবদ্ধ থাকবে সাপোর্টের সঙ্গে এবং অন্য প্রান্ত খোলা অবস্থায় থাকবে, আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে।
অনেকেই দেখছো, যখন অনেকে বাড়ি তৈরি করা হয়, বাড়ি যখন তৈরি করা হয় তখন কি করে যে বাড়ির যে বেলকনিটা সামনের পোর্শনটা থাকে, সামনের অংশটা থাকে, বাড়ির ওয়ালের সঙ্গে কিন্তু ওই সামনের অংশটা থাকে, কিন্তু সামনের অংশটা কিন্তু কি থাকে, অর্থাৎ এই যে যদি কখনো এই যে কথাটা যেটা যদি এই বাড়ি হয়ে থাকে আমার, এইটা যদি আমার বেলকনি হয়ে থাকে, তাহলে আমাদের এই অংশটা কি আছে, এই অংশটা কিন্তু ফিক্সড আছে, আবদ্ধ অবস্থায় আছে, কিন্তু আমার এই পাশটা, এই বিমের এই পাশটা কিন্তু খোলা অবস্থায় আছে। আমি এখানে তো আমার লোড আসে, আমরা নিজেরাও হাঁটি বা যেটাই হোক, এখানে একটা লোড বহন করে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম বলি, যে এই পোরশনটা, এই অংশটা মুক্ত অবস্থায় থাকবে, খোলা অবস্থায় থাকবে, এবং এই অংশটা ফিক্সড বা সাপোর্টের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকবে, সেটাকে বলতেছি হচ্ছে ক্যান্টিলিভার বিম। এবার দ্বিতীয়টা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণ বিম, যেটাকে আমরা বলি সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণ বিম। সাধারণ বিমটা কি, যার উভয় প্রান্ত মুক্ত অবস্থায় লোডটা বহন করবে, উভয় প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে, তখন তাকে আমরা কি বলতেছি, সাধারণ বিম। এই আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে যদি উভয় প্রান্ত মুক্ত অবস্থায় লোডটা বহন করে, মুক্ত থাকে, তখন তাকে আমরা বলি সাধারণ বিম। এই যে একটা বিম, বিমের এই কোনো অংশ কিন্তু ফিক্সড নাই, অর্থাৎ এটাকে কিন্তু কোনো অংশ কিন্তু ফিক্সড নাই, অর্থাৎ এই মুক্ত থাকতেছে, যে সাপোর্টের সঙ্গে ফিক্স থাকতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম বা সাধারণ বিম। বা সিম্পলি সাপোর্টেড বিম। এখন এটা আমি তোমাদেরকে আরেকটু বুঝাই দিই, তোমাদের আরেকটু সুবিধা হবে, ইজি হবে। বাসা বাড়িতে আমরা অনেকেই দেখছি, যে অনেকেই দেখি যদি যারা কাঠের চুলায় রান্না করে, আবার অথবা যদি কোনো কনস্ট্রাকশনের কাজ বাসা বাড়িতে তৈরি করা হয়, তখন আমরা দেখি কি লেবাররা সাধারণত কি করে, দুইটা ইট এভাবে করে নেয়, এই যে জাস্ট দুইটা ইট এভাবে করে নিয়ে, এই দুটা সাপোর্টের উপরে কারণ এই যে কোনো একটা কাঠ বা কিছু রেখে দিচ্ছে, এই যে এই সাপোর্ট দুটোর উপরে একটা কাঠ বা তক্তা যাই হোক রেখে দিই, এর উপরে কি করতেছে, এর উপরে একের পর ইট বসাচ্ছে, তাহলে কি হলো, এই যে এটা করতেছে, বিমের কাজটা করতেছে, এই দুটো হচ্ছে সে সাপোর্টের কাজ করতেছে, কিন্তু এই দুটো প্রান্তে কিন্তু খোলা, অর্থাৎ কোনো প্রান্তে কিন্তু সাপোর্টের সঙ্গে ফিক্স নাই। একটু আগে যেটা বলছি সেটা কিন্তু সাপোর্টের সঙ্গে পুরো ফিক্স থাকে, অর্থাৎ ওটাতে কিন্তু কোনো রকমের সরানো যায় না বা এই কারণে, কিন্তু এটা কিন্তু দুইটা প্রান্তে খোলা বা মুক্ত, এবং সেই ক্ষেত্রে আমরা এর উপরে যদি লোড দেই, যে ইট একটার পরে একটা বসানো, সেটাকে আমরা বলতেছি সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম, এটা গেল হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এখন সাধারণভাবে স্থাপিত বিমটাকে এটা আমরা সংজ্ঞা কিভাবে করবে তোমরা তো বুঝতেই পারছো, তাহলে আমরা লিখতে পারি এমন ভাবে যে বিমের দুটো প্রান্তই মুক্ত অবস্থায় থাকে, এর থেকে লোড বহন করে, যে বিমের দুটো প্রান্ত মুক্ত অবস্থা থেকে লোড বহন করে, তাকে আমরা বলতেছি সাধারণভাবে স্থাপিত বিম বা সিম্পলি সাপোর্টেড বিম। দুটো প্রান্ত বা উভয় প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে, তাকে স্থাপিত বিম বলে। এটা গেল হচ্ছে
দুই নম্বর আমাদের সাধারণভাবে স্থাপিত স্থাপিত বিম। বিম আমরা কয় প্রকার করছি? 5 প্রকার। 5 প্রকারের মধ্যে এটা গেল হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার। আমি 3 নম্বরে যাই। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম বা ফিক্সড বিম বলে, যাই হোক ওভারহ্যাঙ্গিং ফিক্সড বিম না, ওভারহ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। 3 নম্বরটা যাচ্ছে আমরা ওভারহ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। ওভারহ্যাঙ্গিং, ওভারহ্যাঙ্গিং এইটা ইংরেজি শব্দ, এর থেকে কিন্তু বুঝতে পারতেছি ওভারহ্যাঙ্গিং মানে অতিরিক্ত যেই অংশটা ঝুলন্ত অবস্থায় থাকতেছে বা অতিরিক্ত অংশটা থাকতেছে সেটাকে কি বলতেছে? যে ওভারহ্যাঙ্গিং বিম। এখন এই ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে এক প্রান্ত বা উভয় প্রান্তই দেখা যাচ্ছে সাপোর্টের বাইরে বাড়তি অংশ যেটাকে ওভারহ্যাঙ্গিং বাড়তি অংশ থাকতে পারে। সেটা এক প্রান্তর ক্ষেত্রেও হতে পারে অথবা উভয় প্রান্তের ক্ষেত্রেও বাড়তি অংশ থাকতে পারে। যেমন এই যে একটা বিম নিলাম, এই যে বাড়তি অংশটা, এই যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটার কারণে নামকরণ করা হয়েছে ওভারহ্যাঙ্গিং। এক্ষেত্রে এই যে এই এক পাশের বিমের এই এক পাশের অংশটাও বাড়তি থাকতে পারে অথবা হতে পারে কি উভয় অংশটাই হচ্ছে বাড়তি এভাবে করে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলতেছি এটাকে কি? ওভারহ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে লিখতে পারি কি? যে সকল বিমের এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো বা বাড়তি অবস্থায় থাকে তাকে বলতেছি, এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় থাকে তাকে আমরা কি বলতেছি? ওভারহ্যাঙ্গিং বা ঝুলন্ত বিম। প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে এই যে দুটো সাপোর্ট এর বাইরে এই যে বাড়তি অংশ, এই যে বাড়তি অংশ আমি যদি দুই প্রান্ত করি উভয় প্রান্ত তাহলে এটা যদি এক প্রান্ত করি সেই ক্ষেত্রে এখানে এই এক প্রান্ত আসবে। উভয় প্রান্ত সাপোর্টের বাইরে তাকে কি বলতেছি আমরা? ঝুলন্ত বিম বা ওভারহ্যাঙ্গিং বিম। আশা করি তোমরা বুঝতে পারতেছো কোন প্রকার বিম কি, এবং সাথে সাথে মাইন্ডে হয়তো বা তোমরা অনেকে অনেক জায়গায় দেখছো, অনেক রকমের বিম দেখছো, তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে মাইন্ডে চলে আসতেছে কোন বিমটা কেমন বা কোন বিমটার ধরন কেমন বা কি। তো এবার আমরা যেটা হচ্ছে ফিক্সড বিম বা আবদ্ধ বিম। তো ফিক্সড বিম বা আবদ্ধ বিম যখন বলা হচ্ছে সাধারণত মাইন্ডে চলে আসছে ফিক্সড বলতে কি হচ্ছে? যার কি হয়, যার দুটো অংশ হচ্ছে ফিক্সড থাকতেছে, অর্থাৎ তাকে নড়াচড়া বা তাকে করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা বলতেছি ফিক্সড বা আবদ্ধ বিম। ফিক্সড বিমের ক্ষেত্রে দুইটা পাশই বিমের দুই অংশই হচ্ছে আবদ্ধ অবস্থায় থাকবে বা ফিক্সড অবস্থায় থাকবে এবং এর উপরে লোড থাকবে। দুই অংশই হচ্ছে সাপোর্ট, দুই বিমের দুই অংশটাই হচ্ছে ফিক্সড থাকতেছে, অর্থাৎ দুই অংশই আবদ্ধ থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফিক্সড বিম যদি বলি তাহলে ফিক্সড বিমকে কি বলতে পারতেছি? যে সকল বিমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ ফিক্সড ভাবে আবদ্ধ থাকে, তাকে বলতেছি আমরা ফিক্সড বিম। যে সকল বিমের উভয় প্রান্তই
উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে তাকে আমরা বলি আবদ্ধ বিম বলে। তাকে আবদ্ধ বিম বলে, অর্থাৎ যে সকল বিমের উভয় প্রান্তই সাপোর্টের সঙ্গে একেবারে দৃঢ়ভাবে ফিক্সড অবস্থায় থাকতেছে সেটাকে বলতেছি আবদ্ধ বিম। তাহলে এবার আমরা চলে যাই লাস্ট যে বিমটা, আমাদের 5 প্রকার বিমের মধ্যে লাস্ট বিমটা কি ছিল? ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম। ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম, এই শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা কাজ হচ্ছে ওইভাবে করি, একইভাবে চলতেছে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলতেছি? ধারাবাহিক বলি না, যে কোনো একটা কাজ যদি একইভাবে চলে তাহলে সেক্ষেত্রে আমরা বলি, যেমন টিভিতে সিরিয়ালে আমরা দেখি যে একই এপিসোড একই সিরিয়াল দিনের পর দিন হয়, তাহলে কিন্তু সেটাকে কি বলতেছে? ধারাবাহিক এপিসোড যেটা বলে। একই কাজ যখন দেখা যায় যে একইভাবে সমানভাবে হতে থাকে তখন সেটাকে আমরা বলতেছি ধারাবাহিক। এখন যদি ধারাবাহিক দিনের ক্ষেত্রে যাই, তাহলে ধারাবাহিক দিনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই যে একটা বিমের এই যে সাপোর্টগুলো, এই সাপোর্টগুলো ধারাবাহিকভাবে সাপোর্টগুলো চলে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে ডিসটেন্সের অনেক সময় ডিসটেন্সের কম বেশি হতে পারে, সেটা থেকে এটা দূরত্ব সেমও থাকতে পারে অথবা দূরত্ব অনেক ক্ষেত্রে সেম নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি ধারাবাহিক বিম। তো এই ধারাবাহিক বিমের আবার একটাই আছে, একটা হচ্ছে আধা ধারাবাহিক বিম আর একটা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম। তো আধা ধারাবাহিক বিম আমরা কখন বলবো? যখন এখানে 3টা সাপোর্ট থাকবে, অর্থাৎ 3-এর কম সাপোর্ট থাকবে। যে সকল বিম 3টি সাপোর্টের উপর, এই যে 3টা সাপোর্টের উপর অবস্থান করে যে সকল বিম, তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে আধা ধারাবাহিক বিম। যে সকল বিম 3টি সাপোর্টের উপরে, এই যে সাপোর্ট, এই 3টা সাপোর্টের উপরে 3টি সাপোর্টের উপরে অবস্থান করে লোড বহন করে, তিনটি সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন প্রকার লোড বহন করে তখন তাকে আমরা কি বলতেছি? তাকে বলতেছি আধা ধারাবাহিক বিম। একইভাবে এটা যদি যায় আধা ধারাবাহিক বিম, তাহলে হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিমটা কি? যে সকল বিম 3-এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম। সম্পূর্ণ ধারাবাহিক বিমটা একইভাবে যদি আমরা এই যে একটা বিমকে যদি আমরা 3-এর অধিক সাপোর্ট দিয়ে থাকি এখানে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সম্পূর্ণ ধারাবাহিক বিম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম। আমরা এটাকে লিখতে পারি কি? যে সকল বিম 3-এর অধিক সাপোর্টের উপর সাপোর্টের উপর
সম্পূর্ণ ধারাবাহিক বিম বলে। তো যে সকল বিম 3 এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম। আচ্ছা, তো এই ছিল হচ্ছে বিম। বিম কাকে বলে? বিমটা হচ্ছে বিম হচ্ছে কি এমন এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপরে অবস্থান করে লোড বহন করে বা লোডকে সাপোর্ট করে, সেটাকে আমরা বলতেছি বিম। এখন এক বাক্যে সাপোর্ট গুলো আমরা বলতে পারি যে খুঁটি, পিলার, কলাম, এই জাতীয় যেইগুলা যে যে এক বা একাধিক খুঁটি এগুলোর উপরে বহন করে তখন সেটাকে আমরা বলতেছি বিম। এই ছিল বিম কাকে বলে, বিমের প্রকারভেদ এবং 5 প্রকার। বিমের যে প্রকারভেদের যে সংজ্ঞা বা ব্যাখ্যা সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে বুঝতে সম্ভবত তোমাদের তেমন বেশি কঠিন হয় নাই। আরেকবার যদি একটু বইটা দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল বিম। এখন আমরা যাব কি বিভিন্ন প্রকার লোড। এবার আমরা যাব হচ্ছে লোডে। এতক্ষণ আমরা বিম দেখছি, বিমের সাপোর্ট গুলো দেখছি, কিন্তু প্রত্যেকটা বিমের উপরে কি করছে, প্রতিটা বিমের উপরে কিন্তু দেখা গেছে এই যে লোড করছে, লোড করছে, তাই তো? প্রত্যেকটা বিমের উপরে আমরা লোড বসাইছি। এখন এই যে লোডগুলো, এই লোডগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব যে বিভিন্ন প্রকারের লোড, এই লোডটাও বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো সেই বিভিন্ন প্রকার লোড নিয়ে আমরা একটু আলোচনা করব। লোডটাকে আবার 3 ভাগে ভাগ করছি, মানে আমরা 3 প্রকার লোড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড, তারপর হচ্ছে বিস্তৃত লোড, কেন্দ্রীভূত লোড এবং বিস্তৃত লোড, এবং এই যে 2 প্রকার লোড, এই 2 প্রকার লোডের মধ্যেই একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড আর একটা হচ্ছে বিস্তৃত লোড। বিস্তৃত লোডটাকে আবার 2 ভাগে ভাগ করা, আমি যাচ্ছি ওখানে যে বিস্তৃত লোডটাকে 2 ভাগে ভাগ করি, সে কোন 2 ভাগে কিভাবে। ফার্স্টে যে হচ্ছে কেন্দ্রীভূত লোড বা কনসেন্ট্রেট লোড বা পয়েন্ট লোড, যে লোডই বলা হয় না কেন, কেন্দ্রীভূত লোড বলতে পারে, কনসেন্ট্রেট লোড বা পয়েন্ট লোড। এখন এই যে কথা মধ্যে এই যে একটা বিম, এই যে একটা বিম, একটু আগে তোমাদেরকে আমি বলছি কি কথা, এই যে 2টা ইট, আমরা সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে যদি যাই, এই যে 2টা ইট, এর উপরে যদি আমি একটা কাঠ বা তক্তা রাখি, এটা গেল আমার বিম। এই 2টা আমার কি করতেছে, 2টা সাপোর্ট। এরপর আমি লোড দিচ্ছি, এরপর আমি যখন লোডটা দিচ্ছি তখন কি হচ্ছে, এর উপরে লোডটা দিচ্ছি অর্থাৎ কিসে, এরপরে আমি ইট রাখতেছি, তাই না? আর ইট রাখতেছি কোন একজন লেবার বা কোন করলো কি, ইটগুলো রাখলো একের পরে এক, এখানে একটা ইট রেখে গেল, এর উপরে আরেকটা ইট, এর উপরে আরেকটা ইট, এরকম করে একই কেন্দ্রে বা একই পয়েন্টে ইটগুলো রেখে গেল। তখন সেটাকে কিন্তু আমরা কি বলতেছি, তখন সেটাকে বলতেছি কেন্দ্রীভূত লোড বা পয়েন্টেড লোড, অথবা কি কেন্দ্রীভূত লোড, পয়েন্টেড লোড বা কনসেন্ট্রেট লোড। সেটা এই যে ইট একের পর এক এখানে গোল করে ইট রেখে যাচ্ছে। এই যেহেতু এই একটা জায়গাতে এই একটা অংশকে কেন্দ্র করে এর উপরে লোড চলে যাচ্ছে, এইজন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রীভূত লোড। এটাকে এইজন্য বলতেছে হচ্ছে কেন্দ্রীভূত লোড, যেহেতু একটা জায়গাকে বা একটা স্থানকে বা একটা যে পয়েন্ট করে রেখে যাচ্ছে করতেছে, তখন সেটাকে বলতেছি যে কেন্দ্রীভূত লোড। যে দেখা যাচ্ছে এই লোড অতি ছোট জায়গা নিয়ে অবস্থান করে, সেই এটা গেল হচ্ছে কেন্দ্রীভূত লোড। এখন এই কেন্দ্রীভূত লোডের পরে যাচ্ছে হচ্ছে আমরা বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড বা বিস্তৃত লোড কি, এই সেম জিনিসটাকে একইভাবে এটাকে একটু ভালো করে দেখায়।
লোডটা এখানে করলো কি একজন লেবার যে দুইটা ইট দিয়ে এখানে তক্তা বা কিছু বসায় এইখানটায় সে কি করতেছে একই জায়গায় কেন্দ্র করে ইট বসায় যাচ্ছে। কারণ সেই ক্ষেত্রে এই যদি একই জায়গায় কেন্দ্র করে ইটটা না বসায় ইটগুলোকে যদি এইভাবে করে বসায় একটার পর একটা তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড। এখন এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে এটা বা সমভাবে বিস্তৃত লোড বা সমভাবে ভ্যারিয়েবল লোড আছে। আমাদের ডিস্ট্রিবিউটেড লোডটা তোমাদের বইয়ের সাধারণত সমভাবে ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং সমভাবে ভ্যারিয়েবল লোড আছে। তো এই যে আমি লোডটা দেখালাম এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। অর্থাৎ দেখো যে এই যে অংশটা এই অংশটাকে এই জায়গাটায় যতটুকু লেন্থ আছে বা যতটুকু আছে এখান থেকে যতটুকু আছে সব জায়গায় কিন্তু সমানভাবে লোড বহন করছে। এই বিমের উপরে সব জায়গায় কিন্তু এটা সমানভাবে লোড বহন করছে। অর্থাৎ এখানে একটা ইট এখানে একটা ইট এখানে একটা ইট সমানভাবে সব জায়গায় কিন্তু লোডটা বহন করতেছে। এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কেন বলা হচ্ছে? ইউনি মানে কি? ইউনি হচ্ছে এক এবং ফর্মালি মানে হচ্ছে একই মানে একই শেপের বলা হচ্ছে ইউনিফর্মলি। সেক্ষেত্রে আমরা বলতেছি একই শেপের যদি কোনো জিনিস থাকে সমানভাবে তাহলে সেটাকে আমরা বলতেছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। যেমন আমরা ইউনিফর্মের কথা শুনি, ইউনিফর্মটা কিন্তু একই ড্রেসটা সবার ক্ষেত্রে যে একই ড্রেস একই রকম দেখতে সবার ক্ষেত্রে সেই জন্য সেটাকে কিন্তু ইউনিফর্ম বলতেছে। আর এইখানে সেই একই জিনিসটা ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ একই লোড সমানভাবে বিস্তৃত আছে সেই জন্য এটাকে বলতেছে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড। এখন ম্যাথের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় দেখা যায় কি এমন লেখা থাকে এইভাবে করে লেখা থাকে 10 নিউটন পার মিটার, জাস্ট কথার কথা। এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে অনেকেরই একটু সমস্যা হয় যে এই জিনিসটা আসলে কি 10 নিউটন পার মিটার, নিউটন পার মিটার এই কথাটার মানে কি? এই কথাটার মানেটা হচ্ছে যে এইখানে প্রতি মিটারে 10 নিউটন করে 10 কে আমি যদি কেজি দেই কেজি পার দেই তাহলে সেটা কেজি হতে পারে 10 কেজি করে লোড এখানে আসে। প্রতি মিটারে 10 কেজি করে লোড এখানে আসে। এখন যদি এইখানে প্রতি মিটারে 10 কেজি করে লোড থাকে তাহলে এখানে যদি আমরা দেই 7 মিটার তাহলে আমাদের লোড আসবে কত? এখানে কিন্তু টোটাল তখন হয়ে যাবে কত? 70 কেজি। কারণ কি এখানে ছিল কিন্তু প্রতি মিটার, অর্থাৎ প্রতি মিটারে 10 কেজি করে লোড থাকতেছে। তখন হয়ে যাবে কি এই যে ডিস্ট্রিবিউটেড এটা কি হবে? এটা তখন কি হয়ে যাবে? এটা কিন্তু ঠিক এই বরাবর করতেছে 70 কেজি। তখন আমরা যখন এটা চলে আসবে তখন আমরা এটাকে লিখব 70 কেজি। তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, আরেকটু যদি বলছো তাহলে আরেকটু বলতে গেলে আমরা সবাই মোটামুটি বাজারে যাই কেনাকাটা করি। তো কেনাকাটা করতে গেলে সবজি বিক্রেতা যারা আছে তাদেরকে ফার্স্টে কিন্তু জিজ্ঞেস করি আমরা যে কেজি কত হবে। যখন যে কোনো জিনিস কেনাকাটা করতে গেলে কেজি কত করে, জাস্ট কথার কথা। এখন তো পেঁয়াজের দাম একটু বেশি, তাই না? তো পেঁয়াজের ক্ষেত্রে যদি যাই ফার্স্টে কিন্তু আমি জিজ্ঞেস করবো যে পেঁয়াজের কেজি কত হবে। আমি রিসেন্টলি মানে এখন পেঁয়াজের কেজি হচ্ছে তোমার 82 টাকা করে যদি হয় তাহলে বা অথবা 80 টাকা করে যদি হয় তাহলে 1 কেজি পেঁয়াজ যদি 80 টাকা হয় তাহলে আমাদের প্রতি 10 কেজি পেঁয়াজ যদি নেই তাহলে আমরা কি হবে? 10 কেজি পেঁয়াজ নিলে কি হবে? 800 টাকা হবে। 1 কেজি পেঁয়াজ যদি 80 টাকা তাহলে 10 কেজি পেঁয়াজ কত হবে? 10 গুণ 80 800 টাকা, তাই তো? সেইটাই হবে। এখানে কিন্তু সেম জিনিস, সেই একই জিনিসটা 1 মিটারে যদি আমি 10 কেজি থাকে 10 কেজি লোড বহন করে তাহলে আমার এই 7 মিটারে কত কেজি লোড বহন করবে? অবশ্যই 70 কেজি হবে। এটা হচ্ছে সেটা। এইখানে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো ভালো করে তাহলে ম্যাথের ক্ষেত্রে খুবই সোজা হবে এবং সহজ হবে। অনেক বেশি জটিল জিনিস না এটা বোঝা। তো আরেকটা জিনিস যেটা এখন আরেকটা
বিষয় যেটা, যখনই ডিস্ট্রিবিউটেড লোডটা আসবে, যদি কখনো ডিস্ট্রিবিউটেড লোডটা আসে যে এইভাবে করে এই যে এখানে দিছি 10 কেজি পার মিটার, মানে এখানে টোটাল লেন্থ কত দিছি 7 মিটার। প্রতি মিটারে কত কেজি পড়তেছে লোড 10 কেজি, তাই তো? তাহলে প্রতি মিটারে যদি 10 কেজি পড়ে তাহলে আমার টোটাল লোড কত আসতেছে 10 গুণ 7 সমান কত 70 কেজি, তাই তো? তাহলে তখন সেই লোডটা কত করতেছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, যখনই আমরা এটা করব ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে, সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে যদি আসে, তখন কিন্তু এই লেন্থটা অবশ্যই তার অর্ধেকে বসবে, অথবা যেটা বলা হয় যে বিমের সেন্টারে। এই যে যেই অংশ নিয়ে এই লেন্থটা দেয়া আছে, যতটুকু লেন্থ দেয়া আছে এই 7 মিটার, এর ঠিক মিডল অংশটাই বসবে, অথবা এই মিটারের ঠিক মানে সেন্টারে বসবে। তখন এখানে হয়ে যাবে কি, তখন আর বিস্তৃত থাকতেছে না, তখন আসতেছে আমাদের 70 কেজি, 70 কেজি আসতেছে। এখন এটাকে যদি আমি আরেকটু করে লিখি, আরেকটু অন্যভাবে যদি এটাকে যদি লিখি, তাহলে আমি এভাবে করে লিখতে পারি, আমরা লোডটা দিলাম কোথায়, ডিস্ট্রিবিউট এইখানটায়, এবং এটার লেন্থ আমি দিয়ে দিলাম হচ্ছে কত 3 মিটার। এখানে এতটুকু লোড লেন্থ 3 মিটার, আর এতটুকু লোড 3 মিটার, তাই তো? এখানে কত আছে, এই যে এখানে দিয়ে জাস্ট এখানে একই সেম দিলাম যে 10 কেজি মিটার পার মিটার, তাই তো? তাহলে এখান থেকে আমার এইটুকু কত আসছে 10 কেজি, আমরা যদি দেই তাহলে 10 গুণ 3 সমান সমান কত 30, তাহলে এখানে আসছে 30 কেজি। এখন দেখার বিষয়টা হচ্ছে, যখন এখানে 30 কেজি আসবে তখন কি হচ্ছে আমাদের, এটা আমরা এই করে ফেলতে দিলাম, তাহলে আমাদের এই লোডটা ঠিক কোন বরাবরে বসবে, ঠিক এই মিডল বরাবরে বসবে, এই যে মাঝে মাঝে বসলো, মাঝে বসে এখানে এটা কত চলে আসলো 30 কেজি, তাই না? এখন যদি এটা মিডিলে বসে 30 কেজি আসে যদি হয়, তাহলে আমাদের এখানে লেন্থটা কত আসবে, দেখো এই যে 3 এর হাফ কত, 3 এর হাফ হচ্ছে 1.5, আর আমার এই পাশে আছে কত 8.3, তাই তো? এই পাশে যদি 8.3 থাকে আর এই পাশে যদি 1.5 থাকে, তাহলে আমরা এখান থেকে এই জায়গাটা আমরা টোটাল লিখতে পারি না এমন করে যে 4.5 মিটার, ঠিক না? আর এখানে আসছে দে, আর এইখানে আসছে এইটুকু ছিল কত আমাদের দে, এবং আমাদের যে এইটুকু অংশ, এই অংশটা কত 8 দে, তাই না? এই দে আর এই 3 যোগ হয়ে গেল, তাহলে এখানে আসছে কত 4.5, আর এইখানে এই যে 3 আর এই দে, তাহলে এখানে টোটাল মিলে আসছে কত, এইখানে যেটা এইখানে আসছে 4.5, ঠিক না? এটা আসছে, তাই তো? এখন আমরা এখানেও কিন্তু এভাবে করে লিখতে পারি যে এই পাশে আছে 4.5, এই পাশে আছে 4.5 মিটার। তো এই হচ্ছে কথা, এবং এটা হচ্ছে কারণ। এটা এমন খুব বেশি জটিল জিনিস না, অনেক বেশি কঠিন জিনিস না, খুবই সোজা জিনিস। ম্যাথের ক্ষেত্রে যখন তুমি এটা করবা, অবশ্যই আগে এই লোডটাকে ভাঙাই নিয়ে তারপরে হচ্ছে করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের কি গেল, ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড। এটা গেল হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এবার একই জায়গায় আমি এক ইট দিয়ে বোঝাচ্ছি তোমাদের, একই জায়গায় যদি এটা যদি হয় যদি সমভাবে বিস্তৃত লোড, তাহলে সমভাবে আরেকটা আসবে হচ্ছে সমভাবে ভ্যারিয়েবল লোড, যেটাকে হচ্ছে সমানভাবে বহন করতেছে বা সমহারে পরিবর্তনশীল কোনো লোড, ভ্যারিয়েবল মানে কি পরিবর্তন হচ্ছে, সমভাবে এটা বিস্তৃত লোড, অর্থাৎ সমানভাবে একই জায়গায় একই লোড বিস্তৃত আছে, সেটার জন্য বলতেছিলাম বিস্তৃত লোড। তাহলে একইভাবে সমভাবে ভ্যারিয়েবল লোডটা কি হবে, সমহারে পরিবর্তনশীল লোড, যেটা হচ্ছে সমহারে
সমহারে পরিবর্তনশীল লোড। সমহারে পরিবর্তনশীল লোডের ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে বুঝাইছি যে এখানে দুইটা সাপোর্ট দেয়া, এখানে দুইটা সাপোর্ট দেয়া, এই যে বিম রাখা, বিমের উপরে আমি লোড দিলাম, তাই তো, বিমের উপরে লোড দিলাম। এখন এই লোডটা কি ছিল, সমভাবে বিস্তৃত লোড হচ্ছে সমানভাবে বিস্তৃত ছিল। এই ক্ষেত্রে কি হবে যে এই যে জিনিসগুলো আমি দিচ্ছিল সমানভাবে করতেছি, সেই ক্ষেত্রে হবে কি, আমি কথার কথা এইখানে একটা ইট রাখতেছি, এইটুক জায়গায় একটা ইট রাখতেছি, নেক্সট যখন যাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আসতেছি, এই পর্যন্ত আসতেছে, এখানে দুইটা ইট রাখতেছি, তৃতীয় একবার এখান থেকে আবার এই পর্যন্ত আসতেছে, এখানে কয়টা ইট রাখতেছি, তিনটাই। ঠিক আছে, এরপরের বার এতখানি জায়গা নিচ্ছে, এখানে কয়টা ইট রাখতেছে, চারটাই। তারপরে একটু বাড়তি জায়গা নিল, এখানে রাখলো পাঁচটাই। তো দেখো এইভাবে করে যদি হয়, একইভাবে সমানভাবে যাচ্ছে, সমানভাবে পরিবর্তিত হতে হতে যাচ্ছে। সমানভাবে সমানভাবে কিন্তু পরিবর্তিত হতে হতে যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু ছিল একটাই, দ্বিতীয় তার থেকে আরেকটু একই জায়গায় তার থেকে একটু বাড়তি ডাবল জায়গা নিছে, এবং কি করছে, হিটও চলে গেছে দুইটা, এখানে একটা গেছে, এখানে কিন্তু গেছে দুইটা, তারপরে একইভাবে এইভাবে করে নিয়ে এখানে গেছে তিনটা। অর্থাৎ কিভাবে বোঝাচ্ছে, কথার সাথে কিন্তু মিল আছে যে সমহারে পরিবর্তনশীল লোড, অর্থাৎ সমান হারে যাচ্ছে কিন্তু সমান হারে কিন্তু পরিবর্তিত হচ্ছে, সমান হারে যাচ্ছে সমান হারে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এটা চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম করে সমানভাবে যাচ্ছে এবং সমানভাবে কিন্তু সে পরিবর্তিত হতে হতে যাচ্ছে। এবং এই অ্যাঙ্গেলটা যদি ধরো, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা কিছুটা কিভাবে আসে, কিছুটা কিন্তু ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেলে চলে আসে, তাই না? এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। এই ছিল, এটা হচ্ছে সমহারে পরিবর্তনশীল লোড। তো আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? ফার্স্টে গেল হচ্ছে আমাদের বিম এবং বিমের শ্রেণীবিভাগ, এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে বিভিন্ন প্রকার লোড নিয়ে আলোচনা করলাম। তো তোমরা যদি বিম এবং বিমের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন প্রকার লোড নিয়ে লোডগুলো ভালো করে বুঝতে পারো, ম্যাথে এই ক্ষেত্রে পরে যখন ম্যাথে যাবো তখন কিন্তু এটা অনেক বেশি সুবিধা হবে তোমার জন্য। তো আজকে আর বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করতেছি আজকের জন্য। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আশা করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবা, প্রার্থনা করবা, কারণ আমাদের সামনে কিন্তু শীত আসতেছে, শীতের সময় করোনার প্রকোপটা একটু বেশি হয়। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সেফলি থাকবা, এই কামনায় আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি।